দুর্গা দেবীর 5 ছেলে মিলন, প্রতিম, দীপ, সুরজ এবং আকাশ, এবং 5 বৌমা শোভনা, আশা, অন্তরা, প্রীতি এবং মিলি। তারা খুবই গরিব ছিল। 5 ছেলে মিলে দিনমজুরের কাজ করে কোনো রকমের সংসার চালাতো। এদিকে বৌমারা কাপড় সেলাই করে তাদের টুকিটাকি খরচ চালিয়ে নিত। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন তাদের বাড়িতে চন্দনা দেবী এবং তার বড় যা রীনা দেবী আসেন। কই গো বৌমা, আমার মেয়ের জামাটা সেলাই হয়েছে? পরশুদিন তো ওর বান্ধবীর বিয়ে আছে গো। হ্যাঁ কাকিমা, জামা সেলাই করা হয়ে গেছে। আপনি আজকে না এলে আমি নিজে গিয়ে আপনাকে জামা দিয়ে আসতাম। খুলে দেখে নিন ঠিকঠাক আছে কিনা। আরে বাবা, খুলে দেখার কি আছে? তোমরা যখন সেলাই করেছো তখন একটুও ভুল ত্রুটি হওয়ার জায়গা নেই। তোমাদের হাতের সেলাই খুব ভালো, তাই তো আমার বড় মেয়ে বড় দর্জির দোকান ছেড়ে তোমাদেরকে জামা সেলাই করতে দেয়। সে অবশ্য ঠিক কথা। আমার বৌমারা সেলাই খুব ভালো পারে। সারা গ্রামে ওদের সুনাম আছে। আজকাল তো সবাই শুধু ফ্যাশনের পেছনে ছুটছে, সেজন্যই শহরে বড় বড় দোকানে জামা কাপড় সেলাই করায়। না হলে আমাদের বাড়িতে কি আর অভাব থাকতো? তুমি কথাটা খারাপ বলনি দিদি। সত্যি তো, সবাই তোমার বৌমাদেরকে শুধু ছিঁড়ে যাওয়া কাপড় সেলাই করতে দেয়। নতুন কাপড় তৈরি করা, রং অর্ডার পেলে সত্যি সত্যি ওরা আরো টাকা রোজগার করতে পারতো। যাই হোক গে, আমার দেরি হয়ে যাচ্ছে গো, আমি এবার আসি। আরে আসি কি, একটু দাঁড়াও। বৌমা, তোমার কাকিমাকে একটু চা করে দাও। চন্দনা দেবী দুর্গা দেবীকে থামিয়ে বলেন, আরে না না, চাটা কিছু খাবো না। এমনিতেই তোমাদের বাড়িতে এসে মনে হয় কোনো পুরো বাড়িতে চলে এসেছি। চারিদিকে গর্ত, ভাঙা আর অন্ধকার। আমার তো এখানে দাঁড়াতেই ভয় করে গো। কোথায় সাপটা পাচ্ছে কে জানে। আমরা আসি গো, তোমরা বাড়িটাকে মেরামত করো। কোনো না কোনো একদিন এসে আমরা বসে গল্প করে চা খেয়ে যাব। এই বলে চন্দনা দেবী এবং তার যা তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। তাদের কথা শুনে 5 বৌমা মনে মনে কষ্ট পায় আর বলে, শুনলে তো দিদি, কাকিমা কিভাবে কথা শুনিয়ে গেল। এখন এরাও আমাদের বাড়ি নিয়ে এভাবে কথা শোনাচ্ছে। শোনাবে না কেন? সত্যি সত্যি তো আমাদের বাড়ির অবস্থা দেখলে কান্না পায়। এখন করে তো কেউ আমাদের বাড়িতে আসতেই চায় না। চারিদিকে ভেঙে গেছে, জল ছুঁয়ে পড়ছে আর গর্ত হয়ে গেছে। সব থেকে বড় কথা হলো বাড়িতে আলো নেই, কেমন অন্ধকার অন্ধকার ভাব। সেজন্যই তো ওরা এরকম করে কথা শোনাচ্ছিল। জানি না উপরওয়ালা কবে আমাদের দিন ফেরাবে আর আমরাও একটা ভালো বাড়ি বানাতে পারবো। অন্তত এই বাড়িটাকে মেরামত করে থাকতে পারলে হয় আপাতত। সে তো হতো, কিন্তু এখন কি করা যাবে? যতদিন না আমাদের স্বামীরা ভালো করে রোজগার করছে, আমাদের তো কিছু করার নেই। আমাদেরকে এখন এই বাড়িতেই থাকতে হবে। এরপর কয়েকদিন কেটে যায়। 5 বৌমা সকালবেলা রান্না করে ঘরের মধ্যে সবকিছু রেখে পাশের নদী থেকে জল আনতে যায়। জল আনা হয়ে গেলে ঘরের দরজা খুলে তারা দেখে একটি বিড়াল তরকারি ফেলে দিয়ে সব খেয়ে নিচ্ছে। সেটি দেখে আশা চিৎকার করে বলে, দিদি, ও দিদি, দেখো না গো কি হচ্ছে। বিড়ালটা সব খাবারে মুখ দিয়ে দিচ্ছে। ছি 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 ছি, কোথা থেকে ঢুকলো বলো তো? কোথা থেকে আবার ঢুকবে? চারিদিকে যা ফাঁক ফোকর রয়েছে। বিড়াল কেন, কুকুর ঢুকে গেলেও আশ্চর্যের কিছু নেই। এবারে কি হবে? এতগুলো খাবার নষ্ট হয়ে গেল। এখন তো বাড়িতে চালও নেই যে আবার রান্না বসাবো। আমাদের স্বামীরা খিদে নিয়ে কাজ থেকে ফিরে আসবে, তাদেরকে আমরা কি খেতে দেবো বলো তো? হ্যাঁ, কি এত কষ্টে দিন কাটাচ্ছি, তার উপরে আবার কুকুর বিড়ালের উৎপাত। আর এসব ভালো লাগে না। এই কথা বলতে বলতে অন্তরার চোখে জল চলে আসে। দুর্গা দেবী কাঠ কুড়িয়ে বাড়ি ফেরেন এবং অন্তরা তাকে সবকিছু বলে। সব কথা শুনে দুর্গা দেবী বলেন, কি আর করবে বলো বৌমা, সবই কপাল। কপালে যদি খাবার না থাকে, কপাল কুঁড়লেও কিছু পাওয়া যাবে না। মা, বুঝতে পারছি যে আমাদের বাড়িতে কত কষ্ট চলছে। আমি আমরা সেরকম কাজও পাচ্ছি না, সেই জন্যই তো তোমাদেরকে এত কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। কবে থেকে বলছি তোমাদের বাড়িটা মেরামত করে দেবো, কিন্তু আমরা যা টাকা পাচ্ছি তাতে সংসারই ঠিকভাবে চলে না। আর বাড়ি মেরামত কি করে হবে বলো? আগের বছর যেখানে আমরা মজুরি করে 400 টাকা পেতাম, এখন তো সেটা 200 টাকা হয়ে গেছে। তাও তো লোক ভালো করে কাজ করতেও চায় না। মাসে 15 দিন কাজ হয় আর 15 দিন ঘরে বসে থাকে। কাজের থেকে তো বেশি মজুর হয়ে গেছে, তাই জন্যই তো এমন অবস্থা চলছে। সেই রাতে সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। শুতে গিয়ে হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং তাদের বাড়ির ছাদ থেকে ও ভেঙে যাওয়া দেওয়াল থেকে জল চুইয়ে ঘরের ভেতরে আসতে থাকে। ভাগ্যে খাবার জুটলো না, তা না হয় মানা গেল। এখন কি শান্তিতে একটু ঘুমাতেও পারবো না?
এভাবে বাড়িতে জল ভর্তি হয়ে গেলে ঘুমাবো কি করে? বৌমা, তোমরা সবাই উঠে দাঁড়াও, আমি এই দিকটা জলটা বের করে দিই। এরকম জলে পড়ে থাকলে সবার শরীর অসুস্থ হয়ে যাবে। আপনি একা কি করে এত সব কিছু করবেন? আপনি বরং বসুন, আমরা সবাই মিলে জল পরিষ্কার করছি। এই বলে পাঁচ বৌমা সারা রাত ধরে বাড়ির ভেতরে আসা জল বাইরে ফেলতে থাকে। এই করতে করতে তাদের রাত কেটে যায় এবং ভোর হয়ে আসে। ক্লান্ত হয়ে তারা শুয়ে পড়ে। সকালবেলা সবাই কাজে চলে যাবার পর পাঁচ বৌমা তাদের বাড়ির কোথায় কোথায় ভাঙা আছে দেখে পরিষ্কার করছিল। চারিদিকে ছোট ছোট কাপড়ের টুকরে ভর্তি ছিল। সেগুলোকে কুড়িয়ে বস্তায় ভরতে ভরতে শোভনা বলে, চারিদিকে ছোট ছোট কাপড়ের টুকরোই ভরে গেছে, এগুলোতে ঘরগুলো যেন আরো বেশি নোংরা লাগছে। সবগুলোকে গুছিয়ে বস্তায় ভরে ফেলে আসতে হবে। হ্যাঁ দিদি, ওই দিকটাতেও ছোট ছোট কাপড়ের টুকরোই ভরে গেছে, আর ইদু সেই কাপড়ের টুকরোগুলো টেনে টেনে নিয়ে গিয়ে গর্তেই ভরছে আর মাটি তুলছে। তাড়াতাড়ি এগুলোর ব্যবস্থা করো। এরপর পাঁচ বৌমা মিলে ছোট ছোট কাপড়ের টুকরোগুলোকে 5টি বস্তায় ভরে নেয় এবং সেগুলোকে ফেলার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসে। কিন্তু এমন সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং তারা বস্তাগুলোকে রেখে রান্নাবান্না শুরু করে। তাদের ঘরের মধ্যেই রান্নাশাল ছিল, তাই সারা ঘরে ধোঁয়া ভর্তি হয়ে যায়। কাঁচতে কাঁচতে শোভনা বলে, আমাদের এই ঘরের মধ্যেই রান্নাঘর, তাই সব সময় এত নোংরা হয়, আর রান্নার ধোঁয়াতে গোটা ঘর আরো বেশি অন্ধকার লাগে। দেখো না, লাইটের উপরে চারপাশে কেমন কালো কালো ছোপ পড়ে গেছে। এর জন্যই তো আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছে না। কিন্তু এখনই বা কি করা যাবে? এখানে যতই নতুন আলো লাগাও, ঘরে ধোঁয়া থাকলে তো ঘর অন্ধকার লাগবেই। সব থেকে বড় কথা হলো, এইসব ধোঁয়ার জন্য ঘরেতে কেমন একটা গন্ধ বেরোয়। ওই জন্যই তো সেদিনে কাকিমারা ওভাবে বলেছিল যে এই বাড়িটাকে পোড়ো বাড়ি বলে মনে হয়। কথা বলতে বলতে বৃষ্টি থেমে যায় এবং পাঁচ বৌমা বস্তাগুলো নিয়ে আবার বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের সঙ্গে বয়স্ক অসীমা দেবীর দেখা হয়। কি গো, তোমরা 5 জন মিলে কোথায় বেরোচ্ছ? আর এই বস্তায় কি রাখা আছে গো? এই যে কাকিমা, এই বস্তাগুলোতে ছোট ছোট ছেঁড়া কাপড় রাখা আছে, আমরা এগুলো ফেলতে যাচ্ছি। তুমি কোথায় চললে? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমাদের কাছেই আসছিলাম। আমার একটা কাজ আছে, খুব তাড়া আছে, একদিনের ভেতরে তোমাদেরকে করে দিতেই হবে। তাই নাকি? তা কি এমন কাজ গো যে এত তাড়া আছে? কালকে কোনো বিয়ে বাড়ি আছে নাকি? আরে না না, বিয়ে টিয়ে কিছু নেই। কদিন আগে ঝড় বৃষ্টিতে আমার ঝুপড়ি ঘরটা ভেঙে গেছে, তাই আবার একটা নতুন করে ঘর বানানো হয়েছে। এই ঘরে এখনো জানালা দরজা বানানো হয়নি, সেজন্য আমার ছেলে বাজার থেকে এই মোটা পর্দার কাপড় এনেছে, আর তোমাদেরকে দিয়ে 2টো দরজা 4টে জানালার পর্দা বানাতে বলেছে। যতদিন না দরজা জানালা হয়, এই মজবুত পর্দা দিয়ে ঢাকা হোক, তারপর পয়সা হলে দরজা জানালা বানাবো। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি কাপড়গুলো রেখে যান, আমরা এই বস্তাগুলো ফেলে এসে আপনার কাপড় দিয়ে পর্দা সেলাই করে দেব। এরপর পাঁচ বৌমা পাশের একটি আস্তা কুড়েতে গিয়ে বস্তাগুলো ফেলে চলে আসে। তারপর তারা 2-3 জন মিলে পর্দা সেলাইয়ের কাজে লেগে পড়ে। সেলাই করতে করতে দরজার পর্দার মাপ নেওয়ার জন্য আশা পর্দাটি নিজের দরজায় লাগিয়ে মাপ নেয়। এমন সময় তার মাথায় একটি বুদ্ধি আসে। সে তার বাকি জায়েদেরকে ডেকে বলে, দিদি তোমরা কোথায় গো? একবার তাড়াতাড়ি শোনো না, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। আরে বাবা, আসছি আসছি। কি এমন বুদ্ধি এসেছে যে এত অস্থির হয়ে যাচ্ছ? কোনো লটারি কাটার প্ল্যান করছো নাকি? তাই নাকি? এই, তুমি যদি লটারি কাটো তাহলে আমার জন্য একটা কেটে দিও না গো। কি জানি বাবা, যদি ভাগ্যে কিছু টাকা লেখা থাকে। আরে বাবা না, লটারি কাটার মতো পয়সা থাকলে আমি কি এখনো বাড়িতে বসে থাকতাম? যাই হোক, এবার আসল কথায় আসি। বলছি, আমরা যদি অসীমা কাকিমার মতো মোটা মোটা পর্দা সেলাই করে আমাদের ভাঙা বাড়িটাকে মেরামত করি। ধরো দরজা জানালার পর্দা কাটলাম, তার সঙ্গে দেয়ালগুলোকেও মোটা মোটা পর্দা দিয়ে ভালো করে পেরেক দিয়ে সাটিয়ে দিলাম। এতে করে তো ভাঙা ফাটা দেয়ালগুলো চাপা পড়ে যাবে। বুদ্ধিটা তো খারাপ নয়, কিন্তু তার আগে দেওয়ালের ভাঙা গর্তগুলোকে মাটি দিয়ে ভরাতে হবে আর ভালো করে শুকনো করিয়ে নিতে হবে।
এমনিতে বর্ষাকাল আর কদিন মাত্র, এবার তো শীতের কষ্ট আসবে। তাই শীত আসার আগে যদি বাড়িটাকে মেরামত করে নেওয়া যেতে পারে তাহলে অন্তত আরামে এই দিনগুলো কাটাতে পারবো। আচ্ছা, এতগুলো পর্দা করতে তো অনেক কাপড় লাগবে। আমাদের কাছে কি আর অত কাপড় আছে? এই পর্দার কাপড় কিনতে কত টাকা খরচ হবে তা তোমাদের কোনো আইডিয়া আছে? শোভনার কথা শুনে সকলেই চিন্তায় পড়ে যায়। খানিকক্ষণ পর অন্তরা বলে, এর একটা সমাধান পাওয়া গেছে, তোমরা চলো আমার সঙ্গে। চলো মানে? কোথায় যাব? আরে বাবা, আমরা যে কাপড়গুলো ফেলে এসেছি সেগুলো তুলে আনতে হবে। ওই ছেঁড়া কাপড়গুলোকে জুড়ে জুড়ে আমরা একটা বড় কাপড় বানাবো, আর সেটাকেই কাজে লাগাতে পারবো। এই বলে অন্তরা সবাইকে নিয়ে সেই আস্তাকুড়ে যায় এবং ফেলে দেওয়া কাপড়গুলোকে তুলে সঙ্গে করে নিয়ে আসে। এরপর 5 বৌমা দিন রাত পরিশ্রম করে এবং ছোট ছোট কাপড়ের টুকরোগুলোকে সেলাই করে করে মজবুত বড় কাপড় বানায়। এরপর সেগুলোকে মাপ করে কাটে আর দরজা জানালার পর্দা করে। তারপর তারা মাটি তুলে এনে সারা বাড়িটিকে লেপে মুছে দেয়। 2 দিন ধরে বাড়িটিকে শুকনো করে। এরপর তারা বাজার থেকে কিছু পেরেক কিনে আনে আর মজবুত মোটা কাপড় দিয়ে সারা বাড়িটিকে ভালো করে ঢেকে ফেলে। এসব করতে তাদের 4-5 দিন লেগে যায়। সব কাজ শেষ হয়ে গেলে তারা নিজেরা নিজেদের কাজে খুব খুশি হয় আর বলে, আরে বাহ, আমাদের কাজগুলো কত সুন্দর হয়েছে। বাড়িটাকে কি সুন্দর লাগছে দেখতে। কখনো কল্পনাই করিনি আমরা কাপড় দিয়ে এত সুন্দর বাড়ি বানিয়ে ফেলবো। দিদি, এটা হলো আমাদের কাপড়ের বাড়ি। সবাই দেখে খুব অবাক হয়ে যাবে বলো। আসলে দুর্গা দেবী এবং তার 5 ছেলে তার বোনের গ্রামে গিয়েছিল। নিজেদের গ্রামে কাজের কোনো খবর ছিল না, সেজন্যই তারা বোনের গ্রামে গিয়ে কাজের খোঁজ করছিল। পরের দিন সবাই ফিরে আসে এবং নিজেদের বাড়ি দেখে অবাক হয়ে যায়। দুর্গা দেবী বলেন, আরে বৌমা, আমাদের বাড়ির এরকম হাল কি করে হলো গো? মানে এই কদিনে তোমরা বাড়িটাকে এত সুন্দর করে কি করে তৈরি করলে? মা, আমরা সবাই মিলে আমাদের কাজের বেঁচে যাওয়া ছেঁড়া কাপড় দিয়ে সেলাই করে করে বড় কাপড় বানিয়েছিলাম আর তা দিয়ে এই পুরো বাড়িটাকে মেরামত করেছি। সামনে শীতে আশা করি আর আমাদের কষ্ট পেতে হবে না। আমার তো বিশ্বাসও হচ্ছে না যে তোমরা কোনো জাদু করেছো নাকি। যাওয়ার সময় বাড়িটাকে যে অবস্থায় দেখলাম তা এখন তো দেখছি পুরোটাই অন্যরকম হয়ে গেছে। সত্যিই তো, তোমরা যে একেবারে কামাল করে ফেলেছো। 5 জন মিলে কয়েকদিনে বাড়িটাকে পুরো নতুন করে ফেলেছো। বাহ, তোমরা যে কাজ করতে পারো না সে কাজ করে দেখিয়েছো। তোমাদের উপর সত্যি সত্যি আমাদের খুব গর্ব হয়। শাশুড়ি এবং স্বামীদের নিজেদের নামে এত ভালো ভালো প্রশংসা শুনে বউয়েদের চোখে জল চলে আসে। এরপর আশেপাশে সবাই তাদের এই অদ্ভুত নতুন বাড়ি দেখতে ছুটে আসে এবং সবাই তাদের খুব প্রশংসা করে। ধীরে ধীরে তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর কিছুদিনের মধ্যেই এক এক করে সবাই তাদের কাছে আসে এবং নিজেদের বাড়ির জিনিসপত্র, পর্দা, বেডশিট, বালিশের কভার ইত্যাদি তৈরি করার অর্ডার দেয়। কয়েকদিন যাওয়ার পর জামা কাপড় তৈরিরও অর্ডার আসতে থাকে। দেখতে দেখতে তাদের কাজের চাপ বেড়ে যায় এবং তার সঙ্গে তাদের ইনকামও অনেক গুণ বেড়ে যায়। তাদের সংসারের কষ্ট দূর হয় এবং তারা সচ্ছলতার সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বাবু, এর ফুচকার ঠেলা ফেলে ভেঙে দিন। এই লোভী মেয়েটা এখানে এসে পুজোর পরিবেশ নষ্ট করছে। আমি ভালোভাবে খবর নিয়েছি, এ আগে কাগজ কুড়োতো আর শেষে লোভে পড়ে পুজোয় ফুচকা বিক্রি করতে এসেছে। হ্যাঁ, সেটাই তো। অতি লোভ ভালো নয়, আর এই ভিখারিদের লোভ লালসা কখনোই কম হবে না। এখন একে শাস্তি পাওয়াই উচিত। এই তোরা এর ঠেলাটা একেবারে পুজো প্যান্ডেলে মাঠের বাইরে ফেলে দিয়ায়। এটা ছিল শ্যামনগর মহাময়ী স্পোর্টিং ক্লাব মাঠের ঘটনা, যেখান থেকে আজ দেবযানী ফুচকার ঠেলাকে ভেঙে বাইরে ফেলে দেওয়া হচ্ছিল। কিন্তু তারা এগুলো কেন করছিল সেটা কেউই বুঝে উঠতে পারছিল না। কয়েকদিন আগের ঘটনা, যখন দেবযানী ফুচকা বিক্রি করতো না এবং সে খুবই দারিদ্র ছিল। দেবযানী শ্যামনগরের এক বস্তিতে তার মেয়ে সুপর্ণার সঙ্গে বাস করত। বছরখানেক আগে দেবযানীর স্বামী শৈলেনবাবু মারা গিয়েছিল। তাই খেয়ে পড়ে বাঁচতে এবং সংসার চালাতে দেবযানী রাস্তায় পড়ে থাকা আবর্জনা থেকে প্লাস্টিক কুড়োনোর কাজকেই বেছে নিয়েছিল। এমনই একদিন দেবযানী রাস্তার ধারে প্লাস্টিক কুড়োচ্ছিল। তখন 2টি মেয়ে তার কাছে আসে ও তারা বলে, এই যে কাকিমা, এখানে শ্যামনগর মহাময়ী স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল কোথায় হয়েছে একটু বলতে পারবেন? আরে তুইও না এক আজব জিনিস মাইরি, পুজোর এখনো 1 মাস বাকি, এখন তো প্যান্ডেলের কাজই শুরু হয়নি।
তুই চুপ কর, এটা তোর ভুল ধারণা, বুঝেছিস? পুজোর প্যান্ডেলের কাজ বাকি থাকলে কি হবে? মেলা তো আগে থেকেই শুরু হয়ে যায়। আর তাই তো সুরেশ কাকু আমাদের এলাকা ছেড়ে এখানে দোকান করার জন্য এসেছেন। ও তাহলে দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা কাকিমা, এখানে সব থেকে নামকরা ভালো ফুচকাওয়ালা মানে সুরেশ কাকা কোথায় বসেছেন একটু বলতে পারবেন? আসলে জানেন তো, আমরা ফুচকা খেতে খুবই ভালোবাসি, আর তাই 5 কিলোমিটার পায়ে হেঁটে এখানে এসেছি। দেবযানী তাদের মুখে এরকম কথাবার্তা শুনে অবাক হয়ে যায়। সে ফুচকাওয়ালা সুরেশকে না চিনলেও শ্যামনগরের মহাময়ী স্পোর্টিং ক্লাব মাঠ ভালোভাবেই চিনত, কারণ তার ক্লাব মাঠের পাশেই বাড়ি ছিল। এরপর দেবযানী তাদেরকে ক্লাব মাঠের ঠিকানা দিয়ে দেয় ও তারা তখন সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। দেবযানী তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল। ঠিক তখনই সে রাস্তার ধারে একটি ফুচকা দোকানকে ঘিরে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। কি হলো কাকা, আর কত দেরি হবে? এখানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পায়ের যন্ত্রণা এসে গেল। এই তো হয়েই এসেছে মা। জানোই তো আমার একটাই হাত, সবাইকে এক এক করে দিতে একটু তো সময় লাগবেই। আর যদি তোমাদের পুজোর কেনাকাটা বাকি থাকে তাহলে তোমরা মিটিয়েও আসতে পারো। না, যাব না, যত সময় লাগে লাগুক, আমরা ফুচকা খেয়ে তবেই এখান থেকে যাব। ও আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়াও, আমি যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর কাকা, পুজোর সময়গুলোতে মানে মহালয়া থেকে শুরু করে বিজয় দশমী পর্যন্ত প্রতিদিনই আমরা এখানে আসব। তাই তোমায় যেন আমরা প্রতিদিনই দেখতে পাই, কারণ তুমি এখানের একমাত্র ফুচকাওয়ালা, বুঝেছো? একদিক থেকে তারা ঠিকই বলছিল। সুরেশবাবু ওই এলাকার একমাত্র ফুচকাওয়ালা ছিল, আর তাই সকল ফুচকা প্রেমীরা সুরেশবাবুর কাছে এসেই ভিড় করত। এর ফলে সুরেশবাবুও খুব আনন্দিত থাকত। আর তাই সে যেমনই ফুচকা দিক না কেন, খেয়ে কেউ কিছুই বলতো না। তখন দেবযানী দূর থেকে এগুলো সব কিছুই শুনছিল। সব কিছু শোনার পর দেবযানীর মাথায় একটি বুদ্ধি আসে। ও তখন সে মনে মনে ভাবে, হ্যাঁ ঠিকই তো, পুজোর সময় ফুচকা তো বেশ ভালোই বিক্রি হয়। সবাই পুজো দেখতে এসে ফুচকা না খেয়ে বাড়িই যায় না। তা আমিও যদি পুজো কটা দিন ফুচকা বিক্রি করি তাহলে আমার ভালোই লাভ হবে। দেবযানীর বাবা হরিদাসবাবুও ফুচকা বিক্রি করত, তাই দেবযানীর ফুচকা তৈরির সম্বন্ধে ভালোই ধারণা ছিল। এরপর দেবযানী পরের দিন থেকেই পুজো প্যান্ডেলের মাঠে ফুচকা বিক্রি করার সিদ্ধান্ত নেয়, এবং তার ওইখানেই বাড়ি হওয়ায় তেমন কোনোই সমস্যা ছিল না। তাই দেবযানী সেদিনই ফুচকার সামগ্রী কিনতে বাজারে যায়। এই যে দাদা, আমায় 10 কেজি চন্দ্রমুখী আলু দেবেন তো, আর হ্যাঁ কিছু ধনেপাতা ও কাঁচা লঙ্কাও দেবেন। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু চন্দ্রমুখী আলু নিতে যাচ্ছেন কেন? এখন তো জ্যোতি আলু বেশ ভালোই চলছে, কম দামে সকলেই নিয়ে যাচ্ছে। আসলে দাদা আমি ফুচকা বানাবো, আর আমি লোককে খারাপ জিনিস খাওয়াতে চাই না। কি খারাপ? জ্যোতি আলু দিয়ে হোটেলের বিরিয়ানি বানাচ্ছে, আর আপনি সামান্য ফুচকা বানাবেন, তাও চন্দ্রমুখী আলু দিয়ে? আপনি আমায় হাসালেন ম্যাডাম। আর একটা কথা শুনুন, জ্যোতি আলু চন্দ্রমুখী আলুর থেকে দামে হাফে হাফে কম, বুঝেছেন? যত ফুচকাওয়ালারা আমার কাছে আসে সকলে এসে কম দামে জ্যোতি আলুই নিয়ে যায়। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি যেটা চেয়েছি আমাকে সেটাই দিন। হ্যাঁ তা তো দেবই, আপনার লাভের জন্যই বললাম। ঠিক আছে, নিয়ে যান। এই বলে দোকানদারটি দেবযানীকে তার বলা সমস্ত সামগ্রী দিয়ে দেয়। দেবযানী শুধু আলুই নয়, এক এক করে সব কিছুই দামি কেনে, এবং সে পরের দিন ফুচকা বানিয়ে নিয়ে পুজো প্যান্ডেলের মাঠে ফুচকা বিক্রি করতে বসে। তখন পুজো প্রায় শুরুই হয়ে গিয়েছিল, তাই পুজো প্যান্ডেলে লোকজনের ভিড়ও বেশ হচ্ছিল। এটা দেখে দেবযানী বেশ আনন্দিত ছিল, কারণ সে জানতো যে লোকজন পুজো প্যান্ডেলে এসে নিশ্চয়ই তার কাছে ফুচকা খেতে আসবে। কিন্তু তার সঙ্গে আলাদাই ঘটনা ঘটছিল। সকলে তার ফুচকার দোকানে আসছিল তো ঠিকই, কিন্তু ফুচকার দাম দেখে না খেয়েই সেখান থেকে চলে যাচ্ছিল। এ বাবা, এখানে তো দেখছি ফুচকা বিক্রির নামে লুটপাট চলছে। 20 টাকা 4টে, মানে কত টাকা পিস পড়ছে একবার বুঝেছো? এই চলো, তোমাকে ফুচকা খেতে হবে না। এর কাছে ফুচকা খেলে এ তাহলে আমাদের পকেট কেটে নেবে, আর শেষে আমাদের মেলাতেও ঘোরা হবে না। এই জন্য আমি তোমার মতো কিপ্টের সঙ্গে বের হতে চাই না। তোমার যতই থাকুক তুমি সেই নেই নেই করবে। আমি যেরকম তোমায় বেনারসি শাড়ি কিনে দিতে বলছি,
সামান্য তো ফুচকাই খাওয়াবে নাকি? ধুর, তুমিও না এমন করে বলো, তোমার সব কথাই বুঝছি, কিন্তু এত দাম হলে কিভাবে খাওয়াবো বলো, যেখানে এমনি সময় 10 টাকা 6-7টা ফুচকা পাওয়া যায়। দেবযানী তার ফুচকার ঠেলা সুরেশের ফুচকার ঠেলার পাশেই লাগিয়েছিল, তাই মহেশবাবু ও তার স্ত্রীর কথাবার্তা সুরেশও শুনতে পাচ্ছিল। তখন সুরেশ তাদেরকে উদ্দেশ্য করে বলে, এই যে দাদা, ওখানে পকেট কাটাতে যাবেন না, আমার কাছে আসুন, এখানে মচমচে খাস্তা ফুচকা, আবার দামও কম। দামে কম মানে ভালো, তাই পুজোর ফুচকা মানেই সুরেশের ফুচকা, হে হে। সুরেশের কথা শুনে মহেশবাবু তার পরিবারকে নিয়ে সেখানেই যায় ও তারা সেখানে গিয়ে সত্যি সত্যি ফুচকার দাম কম দেখতে পায়। এভাবেই এক এক করে সকলেই দেবযানী ফুচকাওয়ালার দোকান থেকে সুরেশের দোকানে চলে যায়, যার ফলে দেবযানী সারাদিন জনশূন্য হয়েই বসে থাকে। এভাবেই সেদিন কেটে যায়। পরের দিন দেবযানী তার বাড়িতেই ছিল। তখন তার মেয়ে সুপর্ণা সেখানে এসে বলে, মা তুমি আজ ফুচকা বিক্রি করতে যাবে না? এভাবে মন খারাপ করে বাড়িতে বসে আছো কেন? না রে মা, আজ আমি যাব না। আজ আমার ফুচকা বিক্রি করতে যেতেই মন যাচ্ছে না। সেই ফুচকা বিক্রি করতে গিয়ে সারাদিন মাছি তাড়াতে হবে, তাই আমি আর ফুচকা বিক্রি করতে যাব না ভাবছি। মা, তুমি ফুচকা বিক্রি করো, কারণ তুমি ফুচকা বিক্রি করছো তাই এখন আমার স্কুলে আর কেউ কাগজ কুড়ানির মেয়ে বলতে পারে না, সকলেই আমায় সম্মান দেয়। কিন্তু কিভাবে যাব বল? গেলে তো শুধু শুধু টাকা নষ্ট হয়, দাম দিয়ে মালপত্র কিনে সেই বাড়ি এসে ফেলে দিতে হয়। এভাবে হলে আমি কিভাবে চালাবো? মা, তুমি এরকম ভেঙে পড়ো না, দেখবে ঈশ্বরের আশীর্বাদে তোমার ব্যবসা ঠিকই চলবে। সুপর্ণার কথা শুনে দেবযানী একটু হলেও মনোবল পায় ও সে সেদিনও তার ফুচকার ঠেলা নিয়ে ফুচকা বিক্রি করতে যায়। তখন সকালের সময় ছিল, তাই বেশি লোকজনের ভিড় ছিল না। এমনই সময় ফুচকাওয়ালা সুরেশ তার কাছে এসে বলে, কি দেবযানী, আজ আবারও লস খেতে চলে এলে? তুমি কি এতদিনেও বুঝে উঠতে পারোনি যে এটা একটা কম্পিটিশন মার্কেট? এখানে যে দাম কম দিতে পারবে তারই মাল চলবে, বুঝেছো? আর তোমার এতই যদি ফুচকা বিক্রি করার শখ, তাহলে আমার থেকে কম দামে বিক্রি করো, তবেই তো বুঝবো তোমার দম আছে। না, আমার সেটা করার প্রয়োজন নেই। আমি তোমার মতো খারাপ মালপত্র দিয়ে ফুচকা বানিয়ে লোককে খাওয়াতে পারবো না। এই চুপ কর, বিষ নেই এদিকে ফনা আছে দেখছি। তবে শুনে নে, আজ আমি ফুচকার দাম আরও কমিয়ে দেবো, আর তোকে এখান থেকে তোলার জন্য কি কি করতে হবে সেটা আমার ভালোভাবেই জানা আছে। এই বলে সুরেশ রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় ও সে কিছুক্ষণ পর ক্লাব সেক্রেটারি মহেশবাবুর কাছে যায়। মহেশবাবুর কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনা বলে। হ্যাঁ, এটা তো খারাপ ব্যাপার। একই জায়গায় তোমরা দুজনে ফুচকার দোকান লাগিয়েছো, সেখানে একজনের দাম বেশি আর একজনের কম কেনই বা হবে? তাহলে তো বেচা বিক্রি করতে তোমরাই সমস্যায় পড়বে। হ্যাঁ দাদা, আমিও তো সেটাই বলছি, আর আপনাকে বেশি কিছু বলার প্রয়োজনও হবে না, কারণ আপনি সেদিন আপনার স্ত্রীকে নিয়ে যখন এসেছিলেন তখন নিশ্চয়ই ব্যাপারটা লক্ষ্য করেছেন। মহেশবাবু আগে থেকে এই ব্যাপারটি জানতো, কিন্তু কারোর কোনো আপত্তি না থাকায় সে এই ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু আজ সুরেশের কথা শুনে সে দেবযানীর কাছে গিয়েছিল এবং বেশি দাম হওয়ার কারণে তার ফুচকার ঠেলা ফেলে দেওয়ার কথা বলছিল। তখন দেবযানী বলে, বাবু, আমার সঙ্গে এরকম অত্যাচার করবেন না, আমি খুবই গরিব মানুষ। আপনি বিশ্বাস করুন, আমার সব কিছু বেশি দামে কেনা, আর তাই আমি ফুচকার দাম কমাতে পারিনি। ও, তাহলে তোমার কথা অনুযায়ী এরা কি তাহলে সবকিছু বাজার থেকে ফ্রিতে পায় নাকি? না, আমি সেটা বলছি না, কিন্তু কম দামে খারাপ জিনিসপত্র দিলে লোকজনের ক্ষতি হবে, আর আমি সেটা কখনোই চাইবো না। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে কিছু লোকজন আসে ও তারা এসে সুরেশের কম দামি ফুচকা খেয়ে তাদের শরীর খারাপ হয়েছে বলে জানায়। এটা শুনে মহেশবাবু পরীক্ষা করার জন্য দুজনেরই ফুচকা খেয়ে দেখে এবং সে তখন পার্থক্যটা বুঝতে পারে। এরপর কারোরই আর কিছু বুঝতে বাকি থাকে না। তখন মহেশবাবু দেবযানীকে সেখান থেকে না তুলে ঠকবাজ সুরেশকে সেখান থেকে তুলে দেয়। এরপর এক এক করে সকলে দেবযানীর ফুচকা খেতে থাকে এবং তার ফুচকার মান ভালো হওয়ায় সকলেই খেয়ে তার সুনাম করতে থাকে। এরপর থেকে দেবযানীর বেচা বিক্রি বেড়ে যায় ও
ও সে ফুচকা ব্যবসা করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।